নিতুল ভাইয়া আমায় ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে দিলেন। তারপর ওড়নাটা এক টানে খুলে ছুঁড়ে ফেলে দিলেন দূরে। আমি বললাম, ভাইয়া আপনার পায়ে পড়ি, কিন্তু কাজ হলো না। আমি নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু জিম করে রড বানিয়ে রাখা তার দুই বাহুর আকর থেকে আমি কিছুতেই মুক্ত হতে পারছি না। অবশেষে কোনো উপায় না পেয়ে তার হাতে সজোরে কামড় বসিয়ে দিলাম। ভাইয়া এবার ঝট করে আমায় ছেড়ে দিলেন। ওর হাত থেকে বাঁচতে পেরে তাড়াহুড়ো করে কাপড় চোপড় ঠিক করে যখন বিছানা থেকে নামবো, ঠিক তখন তিনি ফের আমায় জাপটে ধরলেন আর বললেন, এই শরীরটা আমার। এখানে অন্য কেউ ভাগ বসাতে চাইলে এই শরীর আর ভাগিদার দুটোকেই আমি আগুনে ঝলসে দেব। আমার খুব কান্না পেয়ে গেল। ভয়ে আমার হৃৎপিণ্ড ঘড়ির কাঁটার মতন বাজতে লাগলো। আমি কাঁপা আর কান্না মাখা গলায় বললাম, ভাইয়া আপনারাই তো আমার আশ্রয়দাতা। আমি একটা অনাথ মেয়ে, আপনারা ছাড়া আমার আর কেউ নেই। ছোটবেলা থেকেই আপনার বাবাকে আমি বাবা, আপনার মাকে, আপনার ভাইকে, আপনার বোনকে বোন মেনে এসেছি। কিন্তু আজ আপনি কেন আমার সাথে এমনটা করলেন? নিতুল ভাইয়া এই কথা শুনে মোটেও লজ্জিত হলো না, বরং সে রাগে ঠিকরে যেতে যেতে বলল, পৃথু, তোমার দিকে কেউ নজর দিলে আমার তা সহ্য হয় না। গতদিন দেখেছি একটা ছেলে তোমার সাথে হেঁটে হেঁটে আসছে, তার সাথে তুমি ভাব করে কথা বলছো। ও তো আমার বন্ধু অনুজ, ওর সাথে আমার ভালো সম্পর্ক, খুব ভালো ছেলেও। ভালো সম্পর্ক না? নিতুল ভাইয়া ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিলেন। আমার মাথাটা তখন ভন ভন করে ঘুরতে লাগলো। খানিক সময়ের জন্য আমি কেমন স্তব্ধ হয়ে গেলাম, কারণ জীবনে এমন আঘাত আর কেউ কখনো আমায় করেনি। তারপর নিতুল ভাইয়া আমাকে টেনে টেনে ঘর থেকে বের করলো আর তার মোটর বাইকটা নিয়ে স্টার্ট করে আমায় পিছনে বসিয়ে পাগলের মতন ছুটতে লাগলো কোথায় যেন। আমি ভয়ে মরে যাচ্ছি। কি সব হচ্ছে আমার সাথে? গাড়ি গিয়ে থামলো শহরের এক মাথায়। তারপর নিতুল ভাই আমাকে গাড়ি থেকে নামিয়ে বলল, হাঁট আমার সাথে। আমি হাঁটতে লাগলাম তার পাশে পাশে। নিতুল ভাইয়া আমাকে নিয়ে একটা ভবনের দিকে এগিয়ে গেলেন। সেই ভবন বহুতল। আমরা আস্তে আস্তে 3 তলা পর্যন্ত উঠলাম। 3 তলায় ওঠার পর একটা ঘরের সামনে দেখা গেল মস্ত এক সাইনবোর্ড। সেই সাইনবোর্ডে লেখা কাজী অফিস। লেখা দেখিয়ে আমার ভিতরটা হিম হয়ে গেল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, নিতুল ভাইয়ার একটা হাত নাড়া দিয়ে বললাম, এখানে কেন আমায় নিয়ে এসছেন আপনি? নিতুল ভাইয়া বললেন, তোমায় নিজের করে নেওয়ার জন্য। মানে? মানে টানে নাই কোনো। তোমায় আমি বিয়ে করব। নিতুল ভাইয়ার কথা শুনে আমি যেন হঠাৎ আকাশ থেকে পড়লাম। আমার কান ছুঁয়ে দেখলাম কান গরম হয়ে উঠেছে। চোখ দিয়ে কেমন সবকিছু ধাঁধা দেখছি। না, এটা আমার দুর্ভাগ্য নয় যে নিতুল ভাই আমায় বিয়ে করতে চাইছেন, কারণ ওর পিছনে অনেক বড় বড় ঘরের সুন্দরী মেয়েরাও ঘোরে। কোনো সাড়া পাইনি। আর আমি তো এক অনাথ মেয়ে। বাবা মা মারা যাওয়ার পর ওদের ঘরেই বড় হয়েছি। ওদের নুন পান্তা খেয়ে জীবন ধারণ করেছি। আর আমি যে অতি রূপবতী কেউ তাও না। তবুও কেন নিতুল ভাইয়া আমাকে এত পছন্দ করেন কি জানি। আর পছন্দ করলে এভাবে জোর করেই বা কেন বিয়ে করতে হয় তাও আমায়। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, নিতুল ভাইয়া আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নিতুল ভাইয়া কথাটা শুনে এমন রেগে গেলেন, তারপর হাতটা উপরে তুলে ঠাস করে আর একটা চট বসিয়ে দিলেন আমার গালে। আমিও ছোট বাচ্চাদের মতন ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠলাম। নিতুল ভাই আমার মুখ চেপে ধরে বললেন, কাঁদবে না, প্লিজ কাঁদবা না। তুমি কাঁদলে আমার ভীষণ খারাপ লাগে। আর কোনোদিন তোমায় কষ্ট দেব না। কিন্তু আমার কান্না থামছে না। কান্না থামছে না এই জন্য যে আমি মনে করছি আমার সামনের সময়গুলোর কথাটা। আমি জানি নিতুল ভাইয়ার বউ হিসাবে তাদের ঘরের কেউ আমায় কোনো দিন মেনে নেবে না। তাদের ছেলে দেখতেও যেমন রাজপুত্রের মতন, তার যোগ্যতাও তেমন। সে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, দেশের নামি দামি কোম্পানির বড় অফিসার। মার কত আশা ছেলের জন্য রাজরানীর মতন বউ আনবেন ঘরে। বাবার স্বপ্ন ছেলের শ্বশুরবাড়ির বংশ হবে বেশ নামি দামি, শ্বশুর হবে শিক্ষিত পরিচিত বেশ ধাপটি মানুষ। আর সে তুলনায় আমি তো কোন ছাড়। আমি সত্যি সত্যি নিতুল ভাইয়ার পায়ে পড়ে গেলাম। তারপর বড় অনুনয়ের সঙ্গে বললাম, ভাইয়া কেউ মেনে নেবে না এটা। আপনি বরং আগে সবাইকে জানান বিষয়টা। ওরা যদি রাজি হয় তবে আমিও রাজি। খুশি মনে তখন আপনাকে বিয়ে করব। নিতুল ভাইয়া হা হা করে হেসে উঠলেন। তিনি হেসে বললেন, কে রাজি হবে না? আমার বউকে আমি পছন্দ করে বিয়ে করব। এতে কার কি? বাবা মার অনুমতি ছাড়া আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কিছুতেই পারবো না। নিতুল ভাইয়ার সারা শরীর ঘামছে। তিনি আমায় টেনে ওপরে তুলে আমার দুটো হাত তার দুটো মুঠোয় নিয়ে বললেন, আমি তোমায় ভালোবাসি পৃথু।
আমার ভালোবাসার কসম, আজ তোমায় আমি বিয়ে করবই করব। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। নিতুল ভাইয়া এবার রাগে গর্জে উঠলেন। তারপর বললেন, আমার কি নেই যে তুমি আমায় ভালোবাসো না পৃথু? আমার কি নেই? আমি দেখতে খুবই বাজে? আমার কি ভালো জব নেই? আমার কি ভালো বংশ পরিচয় নেই? আমার কি ভালো একটা মন নেই? বলো পৃথু, বলো। আমি কি বলবো সত্যিই বুঝতে পারছি না। আমার খুব কান্না পাচ্ছে। আমি কাঁদতে কাঁদতে নিতুল ভাইয়াকে বললাম, বাবা মাকে আগে রাজি করান প্লিজ, তারপর আমি আর না বলবো না। সত্যিই আমি আপনাকে বিয়ে করব, আপনাকে আমি ভালোবাসবো। নিতুল ভাইয়া বলেন, যদি এত সহজই সব কিছু হয়ে যেত তবে অতটা কঠিন পথে হাঁটার প্রয়োজন আমার ছিল না। আমি তোমায় ভালোবাসি এবং এই ভালোবাসা পেতে অনেক কিছুই আমি করে ফেলতে পারি পৃথু। ভয়ে আমার গা কেঁপে উঠল। আমি বললাম, প্লিজ আপনি আমায় ক্ষমা করুন ভাইয়া। কিন্তু নিতুল ভাইয়া হাল ছাড়লেন না। তিনি খুব জেদি, খুব খুব জেদি। হঠাৎ করে পকেট থেকে একটা চকচকা চাকু বের করে তার নিজের গলায় এটা ধরে তিনি বললেন, মরে যাব আমি। মরে গেলেই তো তুমি মুক্তি পেয়ে যাবে পৃথু। আমি মরে যাই তাহলে? আমি ভয়ে শিউরে উঠলাম। মাথা কোনো কাজ করছিল না আমার। এমনিতেই আমার আর কেউ নেই। এখন যদি আমার জন্য নিতুল ভাইয়া এমন কাণ্ড করে বসে, তখন আমার জীবনটা কত দুঃসহ আর বিভীষিকাময় পরিস্থিতির কবলে পড়বে সে কথা ভেবে আমি বললাম, চাকুটা ফেলে দিন প্লিজ। নিতুল ভাইয়া তার ঘামে ভেজা কাঁপা কাঁপা ঠোঁট দুটো নাড়িয়ে বললেন, আগে বলো তুমি আমায় বিয়ে করবে কিনা? আমি তখন ঘোর বিপদে। অবশেষে বললাম, আমি রাজি। নিতুল ভাইয়া আমার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলেন। ওরে আমার গুলগুলি, এতক্ষণে রাজি হয়েছে? আমি বললাম, নিতুল ভাইয়া আমার কিন্তু ভীষণ ভয় করছে। নিতুল ভাইয়া আমার ঠোঁটে আঙুল ঠেকিয়ে বললেন, নিতুল ভাইয়া নয়, শুধু নিতুল। যা, আমার লজ্জা করে বলে আমি মুখ লুকিয়ে ফেললাম নিতুলের বুকে। তারপর আমরা গেলাম কাজী অফিসের ভিতর। ওখানে কত রকম যে ঝামেলা, সাক্ষী, কাগজপত্র, আরও কত কিছু যে লাগে। বিয়ের কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। কাজী অফিস থেকে বের হলাম তখন সারা শহর আলোয় ঝলমল। নিতু বলল, চলো হাঁটি। আমরা হাঁটতে লাগলাম হাত ধরাধরি করে এলোমেলোভাবে। এখন আমরা স্বামী স্ত্রী। আমাদের মধ্যে একটা পবিত্র বন্ধন আছে। আমাদের এখন অনেক সত্যি। কিন্তু ভয় হচ্ছিল এই কথা ভেবে যে আসলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কোথায়। আমি নিতুলের হাতটা খানিকটা শক্ত করে ধরে বললাম, নিতুল, আমরা কোথায় যাচ্ছি? নিতুল খানিক সময় চুপ থেকে বলল, যেদিকে দু চোখ যায় সেদিকে। বাসায় ফিরবে না? না। নিতুল তার পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে নিয়ে ধরালো। তারপর সেই সিগারেটের ধোঁয়া বাতাসে ছেড়ে দিয়ে বলল, আমরা হাঁটবো। জনম জনম এভাবে হাত ধরাধরি করেই হাঁটবো। বিয়ে করেছি কি এভাবে হাঁটার জন্য? হ্যাঁ। আমাদের ফুলশয্যা হবে না? হবে, তাও হাঁটতে হাঁটতেই। এই কথা বলে আমায় জড়িয়ে ধরে চুমো খেলো নিতুল। তারপর বলল, ফুলশয্যা হয়ে গেছে। সত্যি ওর পাগলাটে আচরণগুলো অনেক মজার, অনেক ভালো লাগার। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল এই কথা ভেবে যে পৃথিবী অতটা সহজ নয়, আর এভাবে হাঁটতে হাঁটতে আমাদের একটা জন্মও শেষ হয়ে যাবে না। আমি বললাম, নিতুল, তুমি না বলেছিলে তোমার বউ তুমি চয়েস করবে, এতে কারোর কিছু বলার নেই? এখন কেন বাহানা করছো বাসায় যেতে? পৃথু, তুমি তো আর বাচ্চা মেয়ে না, অনেক বড় হয়ে গিয়েছো, বিয়েও করেছো, দুদিন পর বাচ্চা কাচ্চার মাও হবে। সুতরাং এটা তোমার বোঝা উচিত যে এভাবে হঠাৎ করে তোমায় বিয়ে করে ঘরে ফিরলে তোমার আমার কারোরই রক্ষা থাকবে না। এটা তো আমি আগেই অনেকবার বলেছিলাম তোমায়। তুমিই তো নিজের গলায় চাকু ধরে ভয় দেখিয়ে আমাকে রাজি করিয়েছো। আমি জানতাম এমন কিছুই হবে। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়েই এটা করেছো। আমি তো অনাথ, আমার তো কেউ নেই। আমার চোখ ভিজে উঠল জলে। আমি সত্যি সত্যি কেঁদে উঠলাম। নিতুল আমায় কাছে টেনে নিয়ে চোখ দুটো তার হাত দিয়ে মুছে দিতে দিতে বলল, আজ কি কাঁদতে আছে পৃথু? আজ না আমাদের বিয়ে? এর নাম বিয়ে? আমি এবার ওর থেকে হাতটা ছাড়িয়ে রাস্তার পাশে একটা গাছের গোড়ায় গিয়ে বসলাম। নিতুলও আমার পাশে গিয়ে বসলো। অনেকক্ষণ দুজন চুপচাপ থাকার পর নিতুল বলল, আসলে আমার মাথা কাজ করছিল না পৃথু। আমি তোমায় ভালোবাসায় তখন বুঁদ হয়ে গেছিলাম। আমার মনে হয়েছিল যে করেই হোক তোমায় পেতেই হবে। তখন অত কিছু ভাবিনি, কিন্তু এখন ভাবছি যে এভাবে দুজন মিলে বাসায় যাওয়াটা কতটুকু ভয়ানক হবে। আমি কথা বললাম না। নিতুল আমার হাত ধরার চেষ্টা করলো, কিন্তু আমি হাত ছাড়িয়ে নিলাম। নিতুল এবার আমার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের কান দুটো ধরে বলল, সরি, আমি অতটা বুঝিনি আগে, কিন্তু সত্যি হলো তোমায় আমি যেভাবেই হোক ভালো রাখবো। কিভাবে ভালো রাখবে? রাস্তায়? না,
বাসায়, ভালো বাসায়। তোমায় ভালোবাসতে ভালো একটি বাসা আমি ভাড়া করে রেখেছি। আমরা হাঁটতে হাঁটতে ওখানেই যাব। আর 5 মিনিট হাঁটলেই ওখানে আমরা পৌঁছে যাব। আমার তবুও মন কেমন করছে। আসলে আমি এমন কিছু চাইনি। আমি চেয়েছি সবার ভালোবাসা। আমি চেয়েছি বাবা মায়ের খুশি। তারাই তো আমার মতন এক অনাথকে আদর আহ্লাদ করে বড় করেছেন। আমার কোনো পরিচয় ছিল না, তারা আমার পরিচয় হয়েছিলেন। তাদের সাথে আমার এটা বড় বিশ্বাসঘাতকতা হয়ে গেল। আমি বললাম, নিতুল, আমার বাবা মার জন্য খারাপ লাগছে, আমি তাদের কাছে যেতে চাই। নিতুল এবার আমার পাশে এসে বসে আমার হাতটা টেনে ধরে তার হাতের দু মুঠোয় নিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে একদিন। বাবা মাকে আস্তে আস্তে ম্যানেজ করব। তারপর দুজনে গিয়ে উঠবো বাসায়, কেমন? আমি প্রচণ্ড মন খারাপ নিয়েও বললাম, আচ্ছা। তারপর আমরা হেঁটে হেঁটে গেলাম আরও 10 মিনিট। তারপর বড় রাস্তা থেকে নেমে সরু গলি দিয়ে ঢুকে গেলাম ভিতরের দিকে। সরু গলি দিয়ে 3 মিনিট হাঁটতেই সামনে পড়লো সাদামাটা টিনসের একটা ঘর। কিন্তু ঘরের সামনে গিয়ে আমি চমকে উঠলাম। আমি স্বপ্নেও ভাবিনি নিতুল আমার জন্য এত কিছু করে রেখেছে। যে ঘরটা পেছন থেকে মনে হয়েছিল একেবারে সাদামাটা, সেই ঘর কিন্তু আসলে সাদামাটা নয়। সেই ঘর হলো ছবির থেকেও সুন্দর। ঘরের সামনের উঠোনে একপাশে লিচু বাগান, মাঝে সরু রাস্তা, সেই রাস্তায় ঘন ধুরবা ঘাস, আর অন্য পাশে ফুলের বাগান। উঠোনে পা রেখে আমি সবচেয়ে বেশি আশ্চর্য আর মুগ্ধ হলাম, কারণ নিতুল আমার জন্য এত কিছু করতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। একদল ছোট ছোট ছেলে মেয়ে হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে এলো। তাদের প্রত্যেকের হাতে বরণ ডালা। সেই ডালা নিয়ে তারা দাঁড়িয়ে গেছে রাস্তার দুপাশে। আর আমরা যখন হেঁটে রাস্তা অতিক্রম করছিলাম, তখন তারা আমাদের ওপর ফুল ছিটিয়ে দিতে লাগলো আর হই হুল্লোড় করতে লাগলো। আমি এর চেয়ে বেশি আশ্চর্য হলাম যখন ঘরের বারান্দায় গেলাম, কারণ ওখানে হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গেল একদল যুবক যুবতী। তাদের প্রত্যেকজন ছেলের গায়ে নীল রঙের পাঞ্জাবি পরা আর মেয়ের গায়ে কলা পাতা রঙা শাড়ি। ছেলেরা দৌড়ে এসে জড়িয়ে ধরলো নিতুলকে আর মেয়েরা আমাকে। তারপর আমাদের দুজনকে ওরা দুটো আলাদা ঘরে নিয়ে গেল। আমি এসব ঘটমান দৃশ্যকে স্বপ্নই ভাবছিলাম, কারণ আমার জন্য বাস্তবতা এত সুন্দর আর সহজ হবে তা আগে কখনো ভাবিনি। আমাকে যে ঘরটিতে নিয়ে যাওয়া হয়েছে সেই ঘরটাও সাজানো গোছানো। ওখানে নিয়ে গিয়ে ওরা আমার মস্ত বড় খাটের ওপর বসিয়ে দিল। তারপর সবাই চতুর্দিক থেকে আমায় ঘিরে বসলো আর আস্তে আস্তে এক একজন করে তাদের সবার পরিচয় দিতে লাগলো। ওদের কাছ থেকে পরিচয় পেয়ে আমি বুঝতে পারলাম ওরা আর কেউ নয়, সবাই নিতুলের বন্ধু। ওরা আমায় নিয়ে বেশ মজা করছে। একজন আমার গালে আঙুল দিয়ে টোকা দিয়ে বলল, হেমা, এ কি চেহারা গো! এমন একটা মেয়েকে বিয়ে করতে পারলো নিতুল, অথচ আমি তার পাত্তাই পাইনি। আর একজন সঙ্গে সঙ্গে ওকে ধাক্কা দিয়ে বলল, আরে তুই কি পাত্তা পাবি রে, যেখানে আমিই পাইনি। তারপর সবাই হাসিতে মেতে উঠল। আমার ভীষণ খারাপ লাগছিল ওদের এসব হই হুল্লোড় দেখে। আর আমি সারাদিন কোনো কিছু খাইনি বলে খিদেতেও পেট চোঁচো করছিল, চোখ দুটো কেমন ঘুমের জন্য অস্থির হয়ে উঠেছিল। তখন একজন আমার কাছে এসে আমার একটা হাত ধরে বলল, নিতুল আমার ভাইয়ের মতন, আমরা একসাথে পড়াশোনা করেছি, কিন্তু আমাদের সম্পর্ক ছিল ভাই বোনেরই। তোমার দেখছি এখানে খুব আনইজি লাগছে। আনইজি লাগার কারণ হলো তুমি ওদের কাউকে চেনো না, অথচ এরা সবাই তোমার সাথে মজা করছে। আসলে ওরা সবাই নিতুলের বন্ধু, তুমি ওদের নিজের বন্ধু ভাবতে পারো, তখন আর তোমার খারাপ লাগবে না। আমি লজ্জা কাটিয়ে বললাম, আপু, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে চাই। কথাটা শুনে ফেললো পাশের একটি মেয়ে। সেই মেয়ে অদ্ভুতভাবে হেসে উঠে বলল, ভাবি তো দেখছি পুরোই শিশুরে, বিয়ের দিনও বুঝি সন্ধ্যাবেলায় কোণে ঘুমাতে চাই। সবাই আবার হাসিতে ফেটে পড়ল। খানিক আগে এই বাড়িটি দেখে আমার যতটুকু ভালো লেগেছিল, এখন আমার ঠিক ততটুকুই খারাপ লাগতে লাগলো। নিতুল কি ধরনের ছেলে আমি বুঝতেই পারছিলাম না। পালিয়ে বিয়ে করেছে, এই বিয়ের জন্য আবার অত আয়োজনের কি প্রয়োজন? আমার পাশে বসে হাত রাখা নিতুলের পাতানো বোন বলল, শোনো, একটি রাতই তো, একটু কষ্ট করো প্লিজ। আমরা তো অনেক কষ্ট করে এত সব আয়োজন করেছি, রাতে অনেক ফাংশন আসে। এরপর তোমায় আর নিতুলকে গায়ে হলুদ মাখিয়ে গোসল করানো হবে, তারপর দুজনকেই বরকনে সাজানো হবে, তারপর দুজনকে বাসর ঘরে দেয়া হবে। অত কিছু শুনে আমার রাগ চড়ে বসেছিল মাথায়। কি অদ্ভুত কাণ্ড, এমন বিয়ের কথা কখনো শুনিনি আমি। নিতুল যেমন পাগল, ওর বন্ধুগুলোও ঠিক তাই। রাত 10টা। আমাদের দুজনকেই উঠোনের আলাদা আলাদা জায়গায় দিয়ে গোসল করিয়ে দেয়া হলো। তারপর ঘরে এনে আমায় শাড়ি পরিয়ে দিল ওরা। কি সুন্দর বাহারি শাড়ি! তারপর কানে দুল, হাতে বালা আর পায়ে নুপুর, চোখে কাজল মাখিয়ে দিল একজন। একজন দিল দু পায়ে আলতা মাখিয়ে,
তারপর একজন আমার মুখের সামনে এসে ধরল আয়না। আয়নার কাছে তাকিয়ে আমি বড় অবাক হয়ে গিয়েছি, কারণ নিজেকেই আমি চিনতে পারছি না এখন। চোখে কাজল আর বাহারি রঙা শাড়িতে আমায় এত ভালো লাগবে তা আমি কোনোদিন ভাবিও নি। খানিক আগে যে ঘুমাবার জন্য আমার অস্থিরতা ছিল তা ক্রমেই কেটে গেছে এখন। পেটে খিদে ছিল। নিতুলের পাতানো বোন প্লেট ভর্তি ফল এনে খেতে দিয়েছে আমায়। আমার ইচ্ছে করছিল খিদেই প্লেট শুদ্ধ খেয়ে ফেলতে, কিন্তু ওদের সামনে তো আর এমন কিছু করা যায় না। তাই আমি 2 টুকরো আপেল মুখে দিয়ে 1 গ্লাস জল খেলাম। ওরা আমায় নিয়ে গেল অন্য একটা ঘরে। সেই ঘর দেখে আমার চোখ কপালে উঠে গেল। এত আলো ঝলমলে ঘর আমি কোনো দিন দেখিনি। ঘরের ভিতরে গিয়ে আরও অবাক হলাম, কারণ ওখানে কোনো খাট পাতা নেই। উঁচু করে ফুলের স্তূপ দিয়ে বানানো বিছানা। নিতুলের পাতানো বোন আমায় সেই বিছানার ওপর বসিয়ে দিয়ে বলল, এটা তোমাদের বাসর ঘর। আমি বড় অবাক হয়ে বললাম, এত সুন্দর করে সাজানো ঘর? নিতুলের পাতানো বোন তখন মৃদু হেসে বলল, এই ঘরটার চেয়েও আমার ভাইয়ের মন আরও সুন্দর। আমি তখন মনে মনে বললাম, সে তো বেশ জানাই আছে, তার মন যে কত সুন্দর। জোর করে যে ছেলে বিয়ের আগে একটা মেয়ের শরীর ছুঁতে পারে, তার সম্মানে হানা দিতে পারে, সে আর কত ভালো হবে। কিন্তু বাস্তব হলো এই যে আমি নিতুলকে আগে থেকেই একটু একটু পছন্দ করতাম। যেমন করে রাজমহলের একজন চাকরানীও যুবরাজকে তার জীবনসাথী হিসাবে পাওয়ার জন্য মনে মনে কামনা করে, কিন্তু এটা সে খুব ভালো করেই জানে যে যুবরাজকে সে কোনোদিন পাবে না। নিতুলকে নিয়ে আমার ভাবনাগুলো তখন ঠিক এমনই ছিল, কিন্তু অযাচিত সেই এমন কিছু করে ফেলবে তা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। অন্তত সে আমায় একবার সহজ করে বলতে পারত, পৃথু, আমি তোমাকে ভালোবাসি। তারপর দেখতো আমি তাকে সাড়া দিই কিনা। এবার ভাবলাম, যা হওয়ার তা হয়ে গেছে। কপালের লেখাগুলো মুছে ফেলা মানুষের পক্ষে দুঃসহ। আমি তাকে আমার বর হিসাবেই মেনে নেব। সারা জীবন একসাথে দুজন কাটিয়ে দেব। আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব, যে জীবনের কোনো অতীত নেই। নিতুলের পাতানো বোন আমায় বাসর ঘরে রেখে চলে গেল। সে বলল, বসে বসে ওয়েট করো, তোমার বরকে পাঠাচ্ছি। আর শোনো, ঘুমিয়ে টুমিয়ে যেও না কিন্তু আবার, নিতুলের আসতে একটু দেরিও হতে পারে। আমি বললাম, আচ্ছা। তারপর আমি বসে বসে নিতুলের জন্য অপেক্ষা করতে লাগলাম। নিতুলের আসতে সত্যিই দেরি হচ্ছে। আমার মোটেও ভালো লাগছে না এভাবে একা একা বসে থাকতে। নিতুল এলো শেষ রাতের দিকে। তখন আমি বসে বসে মিনমিন করে কাঁদছিলাম আর নিজের কপালকে দোষ দিচ্ছিলাম। সে এলো হাতে করে একটা সাদা গোলাপ নিয়ে। সেই গোলাপ আমার হাতে দিয়ে বলল, এই যে তুমি ফুলের স্তূপের ওপর বসলে, এই অতগুলো ফুল কিংবা তোমার হাতে যে সাদা গোলাপটা আমি দিলাম সেটির কথাই বলো। এই সবগুলো ফুলের থেকে তুমি বেশি সুন্দর আর বেশি পবিত্র। ওর এমন উচ্চ প্রশংসা শোনার পর আমার কান্না মৃদু হাসিতে পরিণত হবে সে আগে থেকেই জানতো, তাই সে এমন করেই বলল। নিতুল এবার আমার হাত ধরে পাশে বসলো, তার হাতের স্পর্শে মুছে দিল আমার চোখের জল। তারপর বলল, ভালোবাসি। আমি বললাম, চাই বাসো। ভালোবাসলে এভাবে সারা রাতভর আমায় একা একা বসিয়ে রাখতে না। তোমার সাথে আমার কোনো ভালোবাসাবাসি নেই। নিতুল তখন আমায় জাপটে ধরে আমার 2 চোখের পাথায় চুমো খেলো। তারপর আমার পিঠে আলতো স্পর্শ করে বলল, ওপরবেলা জানে আমি কতটা ভালোবাসি তোমায়। এই তোমার জন্য আমি আমার পরিবার ফেলে রেখে এসেছি। আমি কি বলেছিলাম এসব করতে? তুমি জোর করি তো সব কিছু করেছো। ভালোবাসার জন্য করেছি, কারণ আমি জানতাম কোনোদিন আমার বাবা মা সহজে তোমায় মেনে নিত না। তাই এই কঠিন পথে আমায় হাঁটতে হলো। কঠিন পথে হেঁটেই বা কি লাভ হলো? বাবা মা তো আর কোনোদিন আমাদের মেনে নেবেন না। নেবে, 100 বার নেবে। নিতুল, আমার ভয় করে, যদি কোনোদিন তুমি আমায় একা ছেড়ে চলে যাও, যদি কোনোদিন অস্বীকার করো আমায়। নিতুল আমার মাথার ওপর তার হাত রেখে বলল, ভালোবাসার কসম, আমি কোনোদিনও তোমায় ভুলে যাব না, এমনকি মৃত্যু এলেও না। আমরা দুজন শত বিপদের দিনেও একসাথে থাকবো। যদি বাবা মা বলে আমায় ছেড়ে দিতে, ধুর বোকামে, এসব কেউ বলবে নাকি? আচ্ছা, এখন বাদ দাও তো এসব কথা। ফুলসজ্জার রাতটা এভাবে কেটে যেতে দেওয়া যায় না। তারপর ঘরের সবগুলো রঙিন বাতি নিভে গেল একসাথে দপ করে। ঘরময় ছুটে এলো গাঢ় এবং গভীর আঁধার। এই সময় হঠাৎ করে বাইরে থেকে দরজায় ঠকঠক আওয়াজ হলো। কেউ একজন জোরে জোরে নক করছে দরজায়। নিতুলের মেজাজ তখন তিরিক্ষি হয়ে উঠল। সে বিছানা থেকে উঠে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, কে রে ওটা? নিতুল দরজা খুলে সামনে দেখে তার পাতানো বোন মিটিমিটি করে হাসছে। নিতুল রাগে মুখ লাল করে বলল, বিন্দু, কি হলো তোর? দরজায় নক করলি কেন? কি সমস্যা? বিন্দু বলল,
কোনো সমস্যা নেই, আমার মন চাইলো তাই নক করলাম। তোকে কি আমি বলেছি দরজা খোলার জন্য? তুই খুললি কেন দরজা? ফাজলামো করছিস বিন্দু, এর ফল ভালো হবে না বলছি। বিন্দু হিহি করে হেসে উঠে বলল, ফাজলামো করার ফল কতটুকু খারাপ হবে? নিতুল কোনো কথা বলল না। সে বিন্দুর মুখের ওপর ঠাস করে দরজা আটকে দিল। ওপাশ থেকে বিন্দু কি একটা যেন বলল, তা আমি শুনতে পাইনি, কিন্তু ওর এমন আচরণ আমার মোটেও পছন্দ হয়নি। বাসর রাতে ভাইকে তার পাতানো বোন এসে ডিস্টার্ব করবে, কেমন কাঁটা কাঁটা বলবে, আর তা দেখে এবং শুনে আমি স্বাভাবিক থাকবো তা তো হতে পারে না। এখানে তো কিছু একটা আছেই, নয়তো তার অত অত বন্ধু বান্ধবী থাকতে এই একটা মেয়ে যে কিনা নিতুলের পাতানো বোন, সে এমন উদ্ভট আচরণ কেন করবে? আমি মন খারাপ করে বিছানা থেকে উঠে বসে আছি। নিতুল এসে টেবিল থেকে জগ নিয়ে গ্লাসে পানি ঢাললো। তারপর সেই পানি খেয়ে আমার কাছে এসে বলল, মুডটাই নষ্ট করে দিল। আমি বললাম, ও আসছিল কেন? বিন্দুর মাথায় প্রবলেম আছে, মাঝে মধ্যে সে এমন অদ্ভুত আচরণ করে। তাই বলে একজনের বাসর রাতে তাদের স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তে এসে এমন করবে? আচ্ছা বাদ দাও তো এসব, এমনিতেই রাত শেষ। তারপর আবার ঘরটা অন্ধকার হলো। আমি ওর প্রশংসা কিংবা শারীরিক আহ্বানে তেমন একটা সাড়া দিতে পারলাম না। নিজেকে কেন জানি হঠাৎ খেলনা মনে হচ্ছে আমার। কেন জানি মনে হচ্ছে আমাকে নিয়ে কেউ খেলছে, নিষ্ঠুরভাবে খেলছে। নিতুল আমার শরীর থেকে তার সুখ কুড়িয়ে নিচ্ছে তিল তিল করে, কিন্তু আমি মোটেও ওসবের দিকে মনোযোগ দিতে পারছি না। আমার কেবল মনে পড়ছে এই পৃথিবীতে আমি শুধুই একা একজন। আমি একজন অনাথ, আমি একজন মেয়ে, আমার কোনো শক্তি নেই। আমি হাত পা বাঁধা অবস্থায় আছি, আমার ইচ্ছের কোনো মূল্য নেই। এখন এই মুহূর্তে আমি যদি বলি, নিতুল আমার ভীষণ মন খারাপ, আমার এসব ভালো লাগছে না, প্লিজ একটু একা থাকতে দাও না আমায়, তবে কি আমায় নিতুল ছেড়ে দেবে? কিছুতেই না। সে তার শারীরিক সুখ অর্জন করেই আমায় মুক্তি দেবে, এর আগে নয়। আচ্ছা, এর নামই কি তবে ভালোবাসা? আমার চোখে ফেটে কোলকোল করে জল নামছে। নিতুল সেই জল দেখছে না, সে আছে তার খেয়াল নিয়ে, তার সুখের নেশায়। ইচ্ছে করছে চিৎকার দিয়ে কাঁদতে, কিন্তু কাঁদতে পারছি না। আমি কিছুতেই কাঁদতে পারছি না। আচ্ছা, আমার এমন কেন হচ্ছে? আজ সন্ধ্যাবেলাতেও তো নিতুলের সব অপরাধ ক্ষমা করে তাকে আমি বর হিসাবেই গ্রহণ করেছিলাম, কিন্তু এখন নাকি এখানে কিছু একটা আছে? কিছু একটা না থাকলে আমার এমন লাগবে কেন? আমি ওর কাছ থেকে মুক্তি পেতে কেমন ব্যাকুল হয়ে উঠেছি। ঠিক তখন আবার দরজায় কেউ কড়া নাড়ল, ঠক ঠক ঠক। এটা নিশ্চয়ই বিন্দু। বিন্দু এসেছে আবার। কেন? কি চাই ও নিতুলের কাছে? নিতুল কিন্তু এবার দরজায় কড়া নাড়া শুনে উঠে গেল না সঙ্গে সঙ্গে, সে গেল খানিক পরে। তখন তার শরীর ঝিমিয়ে এলো। যখন আজকের মতন আমার প্রয়োজন ফুরিয়ে গেল তার কাছে, তখন। তারপর আমার সাথে আর একটি কথা না বলে সে ছুটে গেল দরজার পাশে। তারপর দরজার খিল খুলে দিয়ে বলল, আবার এসেছিস? বিন্দু হিহি করে হেসে উঠল। আমি তাকিয়ে দেখলাম ওর হাসিটা ভীষণ ভয়ঙ্কর। তারপর বিন্দু তার আঁচল দিয়ে নিতুলের মুখটা মুছে দিতে দিতে বলল, ইস কিভাবে ঘেমেছে, বউটা আদরও করতে জানে না। নিতুল বলল, এসব করছিস কেন তুই? মাথায় কি আবার ভূত চেপেছে? বিন্দু হাউমাউ করে কেঁদে উঠল হঠাৎ। কাঁদতে কাঁদতে সে এলিয়ে পড়ল নিতুলের ওপর। নিতুল আঁকলে নিল নিজের বুকের ওপর বিন্দুকে। তারপর সান্ত্বনা দেওয়ার গলায় বলল, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে বিন্দু? বিন্দু তার ভেজা গলায় বলল, হুম। তাহলে মাথাটা কেমন করছে না? না, মনটা কেমন করছে রে নিতুল। আমি না হঠাৎ করে মরে টরে যাব দেখবি। চুপ, একদম চুপ, জীবনেও এসব বলবি না আর। নিতুল বিন্দুর মুখে হাত চেপে ধরল। তারপর বলল, হায়, তোকে শুইয়ে দিয়ে আসি। আমি শুধু তাকিয়ে দেখলাম। নিতুলের কাঁধে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁটছে বিন্দু, আর নিতুল তার কাঁধের ওপর হাত দিয়ে হেঁটে যাচ্ছে তার সাথে। হতে পারে ওরা পাতানো ভাই বোন, কিন্তু আমার কাছে এই দৃশ্যটা বড় ভয়ানক দেখালো। আমার ভিতরটা কেমন জমে উঠল মুহূর্তেই। ধুকপুক করে বাঁচতে লাগলো হৃৎপিণ্ড। কেন জানি আমার মাথায় তখন বারবার একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল। আমার কেবল বারবার মনে হচ্ছিল সামনে আমার মস্ত বড় বিপদ। এই বিপদ থেকে আমি কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই না। নিতুল ফিরল খানিক পর। তাকে কেমন চিন্তাশীল দেখাচ্ছিল। সে আমার কাছে মৃদু হেসে স্বাভাবিক হওয়ার ভান করছে। আমি কোনো কথা বললাম না। প্রচণ্ড মন খারাপ নিয়েও পাশ ফিরে শুয়ে থাকলাম। নিতুল এসে আমার পাশে শুতে শুতে বলল, ওর মাথার সমস্যাটা হঠাৎ বেড়ে গেছে, যা তা বকছে এখন, খুব কষ্টে ঘুম পাড়িয়ে রেখে এসছি। আমার এখন কেন জানি জানতে ইচ্ছে করলো বিন্দুর বিষয়, কিন্তু আমি কিছুই জিজ্ঞেস করলাম না।
নিতুল একটা সিগারেট ধরালো। সেই সিগারেটের ধোঁয়ায় ঘর মোহিত হয়ে গেল। কি বাজে এই সিগারেটের গন্ধ! আমার দম বন্ধ হয়ে আসছে। আমার খুব ইচ্ছে করছে ওকে বলি, নিতুল, সিগারেটটা বাইরে গিয়ে ধরালে হতো না? কিন্তু সাহস হলো না। নিতুল বলল, পৃথু, একটু ঘুমিয়ে নিই আমরা, কেমন? বলে জ্বলন্ত সিগারেট হাতেই চোখ দুটো বুজে ফেলল নিতুল। আর তার সিগারেট ধরা হাতের তালটা হারিয়ে আমার গালের ওপর এসে গালের খানিকটা অংশ পুড়ে গেল। ব্যথায় আমার কোকিয়ে ওঠার কথা ছিল, কিন্তু আমি এমন কিছুই করলাম না। চুপচাপ দু চোখের পাতা এক করলাম। তারপর দেখলাম ভয়ানক এক শব্দ। বিন্দুর সাথে শুয়ে আছে নিতুল। ওদের দুজনের গায়ে একটা সুতো পর্যন্ত নেই। বিন্দু নিতুলের চুলে তার আঙুল দিয়ে চিরুনি দিয়ে কেটে দিতে বলছে, বলো তো, আমি বেশি সুন্দর না পৃথু? নিতুল বলল, তুই। আচ্ছা, তুই কাকে সত্যিকারের ভালোবাসিস, আমায় না পৃথুকে? তোকে। আমায় যদি ভালোবাসিস তবে পৃথুকে বিয়ে করলি কেন? নিতুল খিলখিল করে হেসে উঠল। বিন্দু এবার বলল, দাঁড়া, তোর হাসি আমি ছুটাচ্ছি, বলে সে নিতুলের গালে এমন কামড় বসালো, নিতুল একেবারে কেঁদে উঠল। ঠিক ওই সময় আমার ঘুমটা ভেঙে গেল। স্বপ্নের বিষয়টাও গেঁথে গেছে হৃদয়ে। আমি মনে মনে বললাম, কিছু তো একটা আছে, কিন্তু সেই কিছুটা কি? সে যাই হোক, সুইচ টিপে লাইট জ্বালাতেই চমকে উঠলাম আমি। এই ছোটবেলা থেকে তো ওদের বাড়িতে থাকি আমি, কিন্তু কোনোদিন খেয়াল করে দেখা হয়নি ওর চোখ দুটো এত মায়াবী। এমন মায়াবী চোখের একটা মানুষের ভিতরে এত রহস্য কেন? আচ্ছা, নিতুল কি সত্যিই ঠক? সে কি আমায় ধোকা দিচ্ছে? সকালবেলা নিতুকে ঘুমিয়ে রেখেই আমি বাগানের কাছে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। বাগানে কত রকমের যে ফুল ফুটে আছে, সেসব ফুল দেখে মনটা আরও বিষাদ হয়ে গেল। রাতে বাড়ি ভর্তি মানুষ ছিল, এখন বাড়িটা শূন্য খাঁ খাঁ। ওরা সবাই কি তবে চলে গেছে? বিন্দু আছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছে নিতুল। আচ্ছা, বিন্দুর সাথে নিতুলের অত কি? বাগানে ভালো লাগছে না বলে ফের ঘরে ফিরে এলাম। ঘরে ফিরে দেখি নিতুল বিভোর হয়ে ঘুমাচ্ছে। ঘুমিয়ে থাকা নিতুলকে দেখে এত মায়া হয় কেন? কাল যে নিতুলের প্রতি এত এত ক্ষোভ রাগ ছিল, সেই নিতুলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্য একটা মেয়ে হাঁটলে আমার ভিতর পুড়তে থাকে কেন? নাকি এরই নাম ভালোবাসা? ভালোবাসা কি না চাইতেও আপনা আপনি হয়ে যায়? আমার খুব ইচ্ছে করছে নিতুলকে আমার জ্বলতে থাকা বুকটাই ধরে এক করে ফেলতে, তারপর চিৎকার দিয়ে বলতে, নিতুল, এখন তুমি আমার ছাড়া আর কারুর না। তুমি আমায় ঠকিও না নিতুল। তুমি আমায় ঠকালে মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। আমি আস্তে আস্তে ওর কাছে বসলাম। তারপর নিতুলের একটা হাত ধরে ওর কাছাকাছি গিয়েছি আমি। নিতুলের শ্বাস প্রশ্বাসের শব্দগুলো আমার ভিতর আন্দোলিত হচ্ছে খুব করে। এবার আমি তার ঠোঁটের কাছাকাছি হলাম। তখন ঠিক পিছন থেকে কারোর গলার শব্দ শুনে চমকে উঠলাম আমি। বিন্দু, সে এখন ডাকছে নিতুলকে। নিতুল, এই নিতুল! আমি লজ্জায় এবং রাগে ছিটকে পড়লাম গিয়ে দূরে। তারপর মাথা নত করে বসে রইলাম। বিন্দু এবার নিতুলের কাছে এসে বসলো। তারপর নিতুলের চুলে আলতো করে হাত বুলিয়ে সে ডাকলো, নিতুল, হ্যাঁ নিতুল। নিতুল ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ঘুম হয়েছে তোর? হ্যাঁ। এখন শরীরটা একটু ভালো লাগছে, তাই না? না, মোটেও ভালো লাগছে না। কেন? নিতুল, আমার কেমন জানি একটা ভয় ভয় করছে, বুঝলি? আমার না পেটের ভেতর। নিতুল ধড়ফড়িয়ে বিছানা থেকে উঠে বিন্দুর মুখ চেপে ধরল। তারপর বলল, গাধা। বিন্দু কেমন করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে সে বলল, নিতুল, আমার না ওসব লজ্জা সরম উবে গেছে, বুঝলে? আমার এখন ইচ্ছে করে সব লোকের কাছে বলে বেড়াতে এসব কিছু। নিতুল ওকে এক টানে দাঁড় করিয়ে টেনে নিয়ে যেতে লাগলো ঘরের বাইরে। আমি অদ্ভুত চোখে শুধু তাকিয়ে দেখলাম দৃশ্যটি। শেষে কিনা আমার সন্দেহ ঠিক হতে চলেছে। আমার সব ভয় ডর কেমন কেটে যাচ্ছে হঠাৎ। আমার এখন শুধু মনে হচ্ছে, যে করেই হোক পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। নিজেকে কিছুতেই দুর্বল করা চলবে না। ওরা ঘর থেকে বেরিয়ে গেলে আমিও ওদের পিছন পিছন ঘর থেকে বেরিয়ে গেলাম। তারপর সবচেয়ে বেশি অবাক হলাম যখন ওরা দুজনে একটা ঘরে ঢুকে ভিতর থেকে দরজাটা আটকে দিল। আমি খুব দ্রুত হেঁটে সেই দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভিতর থেকে ওদের যে কথাবার্তাগুলো শুনতে পেলাম তাতে আমার পিলে চমকে গেছে, মাথা ভন ভন করে ঘুরছে। আমি তখন আমার নিজের পায়ের নিচের মাটি খুঁজে পাচ্ছি না। নিতুলকে বলছে, তোর কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই নাকি রে? এসব কথা কি কারোর সামনে বলতে আছে? বিন্দু হিহি করে হেসে উঠে বলল, বলতে নেই কেন, আমি সবার কাছেই বলবো, এক এক করে সকলকে জানিয়ে দেব। নিতুল মনে হয় ওর গালে ঠাস করে চর বসিয়েতে।
বাইরে থেকে সেই আওয়াজ স্পষ্ট শোনা গেছে। বিন্দু হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠেছে। কেঁদে কেঁদে তখন সে বলছে, নিতুল, আমার সব শেষ হয়ে গেছে রে। আমার পেটের বাচ্চাটার কি হবে বলতো? ও কি জারজ হবে? ও যদি কোনোদিন জিজ্ঞেস করে আমার পিতাকে, তখন? অ্যাবর্শন করে ফেল, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কি? আমার সন্তানকে আমি ডাক্তারকে দিয়ে খুন করাবো? নিতুল, তুই আমার সন্তানকে মেরে ফেলার কথা বলছিস? নিতুল ওকে তখন ধমক দিয়ে বলল, আস্তে, পৃথু শুনতে পাবে। এমন কথাবার্তা শোনার পর বুঝতে আর বাকি নেই এদের দুজনের মধ্যে সম্পর্কটা আসলে কি। কিন্তু আমি কিছুতেই এটা মানতে পারছিলাম না। নিতুল আমায় বিয়ের আগে জোর করে আমার শরীর ছুঁয়েছে, জোর করে বিয়েও করেছে। এরপরেও আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, এই ভেবে যে সে তো আমায় ভালোবাসে, আমার জীবন সাথী করে পেতেই এসব করেছে। কিন্তু এখন যা শুনলাম, এখন আমি কি করব? কোথায় যাব? কার কাছে যাব? আচ্ছা, আমি কোথায় যেতে পারি? মায়ের কাছে? তার কাছে গিয়ে পায়ে পড়ে যদি বলি, মা, মাগো, নিতুল আমায় জোর জবরদস্তি করে বিয়ে করেছে, কিন্তু এখন সে অন্য একটা মেয়ের সাথে কী সব করে বেড়াচ্ছে, তখন কি হবে? মা কি আমার দুঃখ বুঝবেন? নাকি পরিচয়হীন একটা অনাথ মেয়ে তার পুত্রবধূ স্থান দখল করতে এসছে, এই কথা ভেবে তিনি আমায় ঘাড় ধরে ঘর থেকে বের করে দেবেন? আমি জানি না তিনি কি করবেন, কিন্তু আমায় ওখানে যে করি হোক যেতেই হবে। এমনিতে তো আমার চতুর্দিক শূন্যই। এখান থেকে যেতে হলে আমাকে পালিয়েই যেতে হবে। নিতুল দেখে ফেললে সমস্যা হবে। সে কিছুতেই আমাকে এখান থেকে যেতে দেবে না। সে আমায় যেতে দেবে তখন যখন তার উপভোগ শেষ হবে, নয়তো কখনোই যেতে দেবে না, মেরে টেরে ফেলবে। মৃত্যুর কথা শুনে আমার শরীরে কেমন ঘাম দিতে লাগলো। মৃত্যুকে মানুষ এত ভয় পায় কেন? দিনে আর পালানো সম্ভব হলো না। অনেকবার চেষ্টা করেছি, বাগানের চেয়ে দূরে কোথাও যাওয়ার সাহস হলো না। একবার বাগান ছেড়ে বাড়ির গেট পর্যন্ত চলে গিয়েছিলাম, কিন্তু দেখে ফেললো নিতুল। সে বারান্দা থেকে দৌড়ে এলো আমার কাছে, এসে আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল উঠানের দিকে। আমি ভয়ে মরে যাচ্ছিলাম। না জানি নিতুল আমায় কি শাস্তি দেয় পালিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য। কিন্তু না, নিতুল দেখি কিছু বুঝতে পারেনি। সে শুধু বলল, গেটের কাছে কখনো যাবে না। কেন? কি হবে গেলে? গেটের বাইরে বস্তির খারাপ ছেলেরা থাকে, ওদের কাজই হলো সুন্দরী মেয়ে খোঁজা। সুন্দরী মেয়ে খুঁজে ফেলে ওরা টিস করে। আমায় বলতে ইচ্ছে করছিল, তুমিও তো সুন্দরী মেয়ে পেলে, জোর করে তার শরীরে ঝাঁপিয়ে পড়ো, মেয়েদের বোন বানিয়ে তাদের পেটে বাচ্চা পয়দা করো। কিন্তু সাহসের অভাবে কিচ্ছু বলতে পারলাম না আমি। মনে মনে ঠিক করলাম শুধু রাতে পালাবো, নিতুল ঘুমিয়ে গেলেই আমি পালিয়ে যাব। সন্ধেবেলায় হরহর করে বমি করতে শুরু করলো বিন্দু। নিতুল তখন আমার পাশে বসে গুনগুন করে গান গাইছিল। বমির আওয়াজ শুনে সে বসা থেকে উঠে দ্রুত যখন বের হয়ে যাবে, আমি তখন নিতুলের হাতটা ধরে ফেললাম। নিতুল সঙ্গে সঙ্গে হ্যাঁচকা টানে আমার হাত ছাড়িয়ে চলে গেল বিন্দুর কাছে। আমি তার পিছন পিছন গেলাম। সে আমাকে আসতে দেখে বলল, পৃথু, তুমি বিন্দুর নাভিটাই চেপে ধরো, আমি লেবু পাতা নিয়ে আসছি। ওর কথা শুনে আমার মাথায় আগুন ধরে গেল। মেয়েটার সাথে ফষ্টি নষ্টি করে সে আমাকে গিয়ে এখন নাভি ধরে বমি ফেরাবো? কিছুতেই না। আমি পেছন থেকে বললাম, নিতুল, তুমি কি ভেবেছ আমায় যা বলবে আমি গাধার মতন শুনবো? নিতুল লেবু গাছটার দিকে যেতে যেতে বলল, এখন এসব বলার সময় না পৃথু, বিন্দুর খুব কষ্ট হচ্ছে, প্লিজ তুমি ওর কাছে যাও। আমি হেসে উঠলাম তখন। কষ্ট? অন্যকে কষ্ট দিলে নিজেকেও কষ্ট পেতে হবে, নোংরা মেয়ে। বিন্দু তখনও হড়হড় করে বমি করেই যাচ্ছে। ওর চোখ মুখ কেমন লাল লাল হয়ে উঠেছে। ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি দূরে দাঁড়িয়েই রইলাম। নিতুল নিজেই লেবু পাতা নিয়ে দৌড়ে এলো বিন্দুর কাছে। সে এসে এক হাতে বিন্দুর নাকের কাছে লেবু পাতাগুলো কচলাতে শুরু করলো, আর অন্য হাতে চেপে ধরলো বিন্দুর নাভিটায়। দৃশ্যটা দেখে আমার মেজাজ আরও চড়ে গেল। আমি ওখানে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, বেশ রোম্যান্টিক দৃশ্য, আহা, এমন দৃশ্য সিনেমাতেও দেখা যায় না। বিন্দুর খেয়াল আমার কথার দিকে নেই। সে কেমন ছটপট করছে তার বমির যন্ত্রণা নিয়ে, আর নিতুল তাকে কিভাবে সুস্থ করে তুলবে সেই খেয়ালে আছে। আমার এসব দৃশ্য দেখতে মোটেও ভালো লাগছে না। তাই ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে বসে বসে চিন্তা করতে লাগলাম, এখান থেকে পালানোর আগে বিন্দুকে দু চারটে কড়া কথা বলে যাব, উচিত শিক্ষা দিয়ে যাব ওকে। বিন্দুর বমিটা খানিকটা কমে এলে নিতুল গেল শহরের দিকে, কোনো একটা ফার্মেসি থেকে ওর জন্য ওষুধ আনবে। এই সুযোগে আমি বিন্দুর ঘরে গিয়ে দেখলাম ও বিছানায় উপুর হয়ে শুয়ে আছে, আর তার চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে জল। সেই জলে ভিজে উঠেছে বালিশ। আমি তখন ওখানে দাঁড়িয়ে থেকেই বললাম,
ভাইয়ের জন্য কাঁদছো নাকি? আদরের ভাইকে একটু না দেখেও থাকতে পারো না? আরে বাবা, ভাই তার বউয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে, তখনও তোমাকে দেখা যায়? ভাইয়ের জন্য অত দরদ কেন গো তোমার? বিন্দু শুধু একবার মুখ তুলে তাকালো, তারপর আবার যেভাবে ছিল ঠিক সেভাবেই বালিশে মুখ ঢেকে নিল। আমি বললাম, খুব লজ্জা হচ্ছে না? তো ভাইয়ের সাথে যখন ওসব কাজ করছিলে তখন লজ্জা করেনি? বিন্দু এবার অতি কষ্টে তার মুখ তুলল ওপরে, তারপর বলল, পৃথু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ওর মুখের ওপর বললাম, কিন্তু তোমার কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই। নোংরা মেয়ে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছো তুমি। বিন্দু বলল, প্লিজ শোনো, আমাকে তুমি ভুল বুঝছো। ভুল? পেটের বাচ্চা এসে গেছে ভুল? পৃথু, শোনো বোন আমার, কথাটা শোনো। আমার এত বেশি রাগ পেয়েছিল যে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। একটা নষ্ট মেয়ে যে কিনা আমার পথের কাঁটা, তার কথা শুনবো আমি? আমি ঘর থেকে বাইরেই যাচ্ছিলাম, তখন ঠিক পিছন থেকে বিন্দু বলে উঠল, আমায় যে হিসাবে তুমি নষ্টা বলছো সে হিসাবে তুমিও নষ্টা। কথাটা শুনে আমার মেজাজ এতটাই তিরিক্ষি হলো যে নিজেকে সামলাতে না পেরে বিন্দুর কাছে দ্রুত গিয়ে ওর গালে একটা চড় বসিয়ে দিলাম। তারপর ওর চুল টেনে ধরে খাট থেকে নিচে টেনে ফেলে দিতে দিতে বললাম, আমায় তুই নষ্টা বলছিস? তোর সাথে আমায় মিলিয়েছিস না? তখন ঘরে ঠিক পৌঁছালো নিতুল। এত দ্রুত সে ফিরে আসবে আমি ভাবিনি। নিতুল এসে আমায় এক টানে ওর কাছ থেকে সারিয়ে নিয়ে আমার গালে একটা শক্ত হাতে চড় বসিয়ে দিল। তারপর বলল, ড্রেন থেকে সোনার চেন কুড়িয়ে নিলেও ওই চেনে দুর্গন্ধ থাকেই। পৃথু, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি তোমায় বিয়ে করে। মা বাবাকে ভুলে গিয়ে শুধু তোমার মোহে অন্ধ হয়ে আমি ঘর ছেড়ে ভুল করেছি। আমার সব হারিয়েছি পৃথু, আমি আমার সব হারিয়েছি। আমি তখন রাগে কাঁপছি। কাঁপতে কাঁপতে নিতুলকে বললাম, ওর জন্য আমায় অপমান করছো তুমি? আমার চেয়ে তোমার কাছে ও বেশি, তাই না? তবে আমি চললাম। বলে আমি হাঁটতে লাগলাম গেটের দিকে। কিন্তু মনে মনে ভেবেছিলাম, গেটের বাইরে আমি কখনোই যেতে পারবো না। নিতুল আমায় এখান থেকে কিছুতেই যেতে দেবে না। কিন্তু আশ্চর্য বিষয় হলো, নিতুল আমায় সম্পূর্ণ অবাক করে দিয়ে পিছন থেকে আমায় একটা ডাক পর্যন্ত দিল না। গেট পেরিয়ে সরু গলি দিয়ে কয়েক মিনিট হাঁটতেই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। কি ভয়ঙ্কর ব্যাপার! সারা শহর তলিয়ে গেল অথই অন্ধকারে। আমার হাতে কোনো টর্চ নেই। অন্ধকারে হাঁটতে গিয়ে ভয় হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন আমায় পিছন পিছন হাঁটছে। আমি ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালাম, কিন্তু অন্ধকারের জন্য কিচ্ছু দেখা গেল না। এভাবে অন্ধকারে খানিকক্ষণ হাঁটার পর আমার পিঠে কারোর হাতে স্পর্শ পেলাম, কিন্তু অন্ধকারের জন্য পিছন ফিরে কিছুই দেখা গেল না। এবার ভয়টা আমার আরও বাড়ল। হঠাৎ করে মনে হলো নিতুলের কথা। সে একবার বলেছিল, গেটের বাইরে বস্তির খারাপ ছেলেরা থাকে। যখন ভাবলাম, তখনই ঘটনাটা ঘটল। কেউ আমায় পিছন থেকে জাপটে ধরেছে। ওর হাতগুলো এত শক্ত যে কিছুতেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে না। আমি গলা ছেড়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু চিৎকার করতে পারলাম না। ওর একটা হাত চেপে ধরলো আমার মুখ। ওই হাতটায় কি বিশ্রী গন্ধ! আমার কেমন বমি পেয়ে যাচ্ছিল হঠাৎ। তারপর অনুভব করলাম লোকটা আমায় কোথাও টেনে নিয়ে যাচ্ছে। আমি কিছুতেই ঠায় দাঁড়িয়ে থাকতে পারছি না। হঠাৎ আমার মাথা কেমন যেন চক্কর দিয়ে উঠল। তারপর নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে লোকটার কাঁধের ওপর ঢলে পড়লাম। আমার যখন জ্ঞান ফিরে এলো তখন দেখলাম একটা পরিত্যক্ত ভবনে ওপর আমি। আর আমার চারপাশে দাঁড়িয়ে খিলখিল করে লাল লাল দাঁত বের করে হাসছে সদ্য তারুণ্যে পা দেওয়া কয়েকটি ছেলে। ওরা আমার দিকে কেমন ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। কেন? আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম আমার পা জামাটা হাঁটুর ওপর খানিকটা ছিঁড়ে গেছে। ওরা এদিকেই তাকিয়ে আছে। ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছে। পাজাবার ছেঁড়া জায়গাটা আমার হাতে তালু দিয়ে ঢেকে আমি অতি কষ্টে ওদের কাছে মিনতি করে বললাম, তোমরা আমার ছোট ভাইয়ের মতন, প্লিজ আমার সাথে খারাপ কিছু করো না। আমার কথা শুনে যেন তারা বেশ মজা পেল, তাই ওরা আবার হাসিতে মেতে উঠল। তারপর ওদের মধ্যে থেকে সর্দার টাইপের যে ছেলেটা, সে তার সদ্য জন্ম নেওয়া গোঁফের ওপর আঙুল বুলিয়ে বলল, হাপামনি, সবাই যদি বোন হয় তাহলে বই হইব কে ডাকতো? ওই ছেলেগুলো আবার অসভ্য হাসিতে ফেটে পড়ল। আর সর্দার টাইপ ছেলেটা ওদের সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, সবাই শুইনা রাখো আমার কথা খানা, ওরে কিন্তু আমার আগে কেউ হাত দিবা না, দিলে কিন্তু হাত কাইটটা ফেলবো কুচকইডা। ওরা সবাই একসাথে বলে উঠল, তাই হইব উস্তাদ, আপনের পরেই আমরা হিসাব নিকাশ। তারপর আবার হাসি। কি ভয়ঙ্কর হাসি!
আমার প্রচণ্ড কান্না পেয়ে গেল। আমি মনে মনে নিজেকেই এখন দোষারোপ করছি আর ভাবছি নিতুল তো সত্যিই বলেছিল গেটের বাইরে গেলে বিপদ হবে। ওর কথা কেন যে শুনিনি, এখন কেমন হলো। ওদের মধ্যে একটি ছেলে হঠাৎ বলে উঠল, ওস্তাদ, রাইত তো কাবার হইয়া যাইতেছে, নিশি রাতের আগেই মামলা খালাস কইরা ফেলান উচিত। সর্দার বলল, খর্মু, সমস্যা নাই, আগে নেশা পানি খাইয়া লয়। বলে ওরা শপিং ব্যাগ থেকে নেশা জাতীয় কিছু আছে এর ভেতর বোতল বের করলো। তারপর সবাই গোল হয়ে বসে বোতলের ছিপি খুলে মুখে ঢালতে লাগলো সেই তরল নেশা দ্রব্য। একসময় সর্দার আমায় দেখিয়ে বলল, হাঁপামনিরেও এক ঢোক খাইয়া দে রে। সর্দার ছেলেটা বিশ্রী করে হাসছে, আর তার আদেশ পেয়ে একটা রোগা মতো ছেলে বোতল হাতে এগিয়ে এলো আমার দিকে। তারপর আমার কাছে এসে যেই বোতলের মুখটা আমার মুখে ধরবে ঠিক তখন ওর তল পেটের জায়গা মতো এক ঘুষি মেরে দিলাম। ঘুষি খেয়ে ছেলেটা বাবাগো বলে চিৎকার করে বসে গেল মেঝেতে। আর এই দৃশ্য দেখে সর্দার ছেলেটা হাততালি দিয়ে বসা থেকে উঠে আমার চারদিকে ঘুরতে ঘুরতে বলল, ফাইন, তোরে আমার পছন্দ হয়েছে আপামনি, আমার জেদি মায়া খুব পছন্দ। জেদি মায়াগোর সাথে ওইসব করলে বিরাট মজা। বলে হাসতে লাগলো ছেলেটা। আমার ইচ্ছে করছে এই ছেলেটাকে এক ঘুষি মেরে জীবনের হাসিটা একেবারে বন্ধ করে দিই। কিন্তু সমস্যা হলো ছেলেটা কাছে ঘেঁষছে না। ওদের মধ্যে থেকে হঠাৎ একটা ছেলে বলে উঠল, ওস্তাদ, হাত পাও বাইন্ধা দিলে কেমন হয়? সর্দার ছেলেটা ওই ছেলেটাকে বলল, হায়, কাছে আয়। ছেলেটা কাছে আসলো। সর্দার ছেলেটার গালে এক মস্ত থাপ্পড় মেরে বলল, ওস্তাদি করবি না, আগেই কইয়াছিলাম। বাঁধবো না বাঁধবো না এটা আমার এখতিয়ার। এখন ফাউল মুইনা কারোর পরামর্শ মোতাবেক কাম করে না। ওই ছেলেটা তখন এমন ভয় পেল, সে সর্দার ছেলেটার পায়ে পড়ে বলল, মাপ কইরা দেন উস্তাদ, আমারে মাপ কইরা দেন। ভয়ে এবং ঘেন্নায় আমার গা গুলিয়ে আসছে। তারপর ভয়ঙ্কর এক হাসিতে মেতে উঠল মুন্না। আমি ভয় পাচ্ছি, ভীষণ ভীষণ ভয়। আমার এই মুহূর্তে মনে হচ্ছে এর চেয়ে নিতুলের অবহেলাই ভালো ছিল। কিন্তু এখন আমার কি হবে? সর্দার ছেলেটা আমার দিকে এগিয়ে আসছে, তার ঠোঁটে সিগারেট। সেই সিগারেটের ধোঁয়া ছেড়ে দিয়ে বলল, ওর না খোল। আমি ঘৃণা ভরা চোখে ওর দিকে তাকিয়ে বললাম, জীবনেও খুলবো না। আমার এমন জবাব শুনে ছেলেটার মাথা ধরে গেল। সে সঙ্গে সঙ্গে সিগারেটটা ফেলে দিয়ে দ্রুত পায়ে হেঁটে এলো আমার কাছে। তারপর আমার কাছে এসে সর্দার ছেলেটা আমার ওড়না হাত দিতেই পিঁপড়ার কামড়ের অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠল। আর ঠিক এই মুহূর্তে ছাদে উঠে এলো চারজন দীর্ঘদেহী পুরুষ। তাদের মধ্যে একজন আমার পরিচিত, তার নাম নিতুল, আমার বর নিতুল। ওরা কিভাবে খোঁজ পেল আমি যে এখানে আছি কি জানি। ওরা এসেই প্রথমে সর্দার ছেলেটাকে ধরে ফেলল। মুক্তির আনন্দে তখন আমার চোখে জল এসে গেল। কিন্তু ততক্ষণে একটা বিপত্তিও বেঁধে গেল এখানে। একটা ছেলে পেছন থেকে এসে আমায় জাপটে ধরে ফেলল। তারপর আমার গলায় চাকু ধরে বলল, মাইরা দিমু কইলাম, সর্দার রে ছাড়, ছাইরা দে সর্দার রে। ওরা আমার দিকে তাকিয়ে অসহায়ের মতন ছেড়ে দিল সর্দারকে। তারপর ওই ছেলেটা আমার ওড়নাটায় হাত দিল। ঠিক তখন আমার কাছে দৌড়ে এসে নিতুল ওই ছেলেটার কলার টেনে ধরতেই নিতুলের তলপেটে চাকু বসিয়ে দিল ছেলেটা। আমি আগে বুঝতে পারিনি, কিন্তু আমার পায়ে তরল কিছু গড়িয়ে পড়ার নিচ দিয়ে তাকিয়ে দেখি রক্ত। সঙ্গে সঙ্গে আমি চিৎকার দিয়ে উঠলাম। ওই ছেলেগুলো ততক্ষণে পালিয়ে গেছে। নিতুলের সাথে আসা আরও 3 জন লোক দৌড়ে এসে নিতুলকে ধরল। তারপর ওরা বলল, ভাবি, আমরা নিতুলের বন্ধু, ভয় নেই, ওকে জলদি হসপিটালে নিতে হবে। আমি কোনো কথা বললাম না, চুপ করে শুধু নিতুলকে দেখছি। নিতুলের সাথে কেন রাগ করে আমি চলে এসেছিলাম? ও আমার অন্যার সম্মান রক্ষা করতে তার জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে। আচ্ছা, নিতুলকে কি আমি ভুল বুঝেছি কোথাও? যদি ভুল বুঝে থাকি আর নিতুল সঠিক হয়, তবে কি আমি তার কাছে ক্ষমা পাবো? আমার নিতুলের দিকে তাকিয়ে আছি। ওর খুব কষ্ট হচ্ছে, চোখের পাতা কেমন ভিজে উঠেছে জলে। ওরা ওকে ধরাধরি করে শিঙিয়ে ডিঙিয়ে নামছে। ওদের মধ্যে থেকে হঠাৎ একজন বলল, অনেক ব্লাড যাচ্ছে, ওর পেটে কোনো কাপড় দিয়ে শক্ত করে বাঁধা প্রয়োজন। ওর কথা শেষ হওয়ার আগেই আমি টেনে ওড়না খুলে ফেললাম। তারপর সেই ওড়না দিয়ে পেটে বেঁধে দিয়ে বললাম, যে ওড়নার সম্মান বাঁচাতে গিয়ে আজ তোমার এই হাল, সেই ওড়না আজ তোমার শরীরে বেঁধে দিলাম। নিতুল তখন কি যেন একটা বলতে চাইছে ঠোঁট নাড়িয়ে, কিন্তু শক্তি পাচ্ছে না বলার। ওর চোখ থেকে শুধু টপ টপ করে গড়িয়ে পড়ছে জল। আমি কাঁদছি, চিৎকার করে কাঁদছি, আর মনে মনে ভাবছি, আমার জীবনে এত পরীক্ষা কেন বারবার ফিরে আসে? একটু পরই তো সবাই জেনে যাবে বাবা মা। তারপর ওরা ছুটে আসবে হসপিটালে। তখন আমার কি হবে? ওরা যখন জিজ্ঞেস করবে, তোকে বাঁচিয়েছে আমার ছেলে, তুই কেন পারলি না আমার ছেলেকে বাঁচাতে? তোর জন্য আমার ছেলে জখম হয়েছে, তোকে আমি ছাড়বো না।
তখন আমি কি করব? তখন কি বলবো তাদের? হসপিটালে নেওয়ার পর ডাক্তার জানালো এমার্জেন্সি কেস, পেশেন্টকে রক্ত দিতে হবে, কিন্তু ওর রক্তের গ্রুপ বি নেগেটিভ। ওর গ্রুপের সাথে আমাদের কারোর গ্রুপের মিল নেই। আমি অসহায় মুখে ওর বন্ধুদের বললাম, আপনাদের চেনা জানার মধ্যে কেউ এমন নেই যার সাথে ওর ব্লাডের গ্রুপের মিল আছে? দুজন সরাসরি না বলল। একজন খানিক সময় চুপ থেকে কি যেন চিন্তা করে বলল, আছে, বিন্দুর সাথে ওর ব্লাড গ্রুপের মিল আছে। আমার এই মুহূর্তে এসব কিছু ভাবার সময় নেই। বিন্দুর সাথে নিতুলের সম্পর্ক কি? আমি নিতুলের বন্ধুকে অনুনয় করে বললাম, প্লিজ ওকে নিয়ে আসুন না ভাইয়া, প্লিজ। নিতুলের বন্ধুটি সঙ্গে সঙ্গে দৌড়ে বড় রাস্তাটার দিকে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ডাক্তার বারবার তাগিদা দিচ্ছে, খুব দ্রুত রক্ত দিতে না পারলে পেশেন্ট মারাও যেতে পারে। শুনে কান্নায় ভেঙে পড়লাম আমি। নিতুলের বন্ধু এখনো ফিরছে না বিন্দুকে নিয়ে। বিন্দু কি তবে গা ধরে বসে আছে? ও কি আসবে না? বিন্দু যদি না আসে নিতুলের কি হবে? নিতুল নিতুল বলে চিৎকার করে কেঁদে উঠলাম আমি। বাবা মা এসে গেছেন। কার কাছে জানি তারা খবর পেয়েছেন। বাবা এখানে ওখানে খোঁজ নিচ্ছেন রক্ত ম্যানেজ করতে, আর মা চিৎকার করে কাঁদছেন। তিনি কেমন পাগলের মতন হয়ে গেছেন। জোর করেই চলে যেতে চাইছেন অপারেশন থিয়েটারে, কিন্তু ডাক্তাররা তাকে যেতে দিচ্ছেন না। নিতুলের এক বন্ধু মাকে টেনে নিয়ে এলেন বারান্দায়। মা বলল, নিতুল, আমার নিতুলের কি হবে? ওর বন্ধুটি বলল, ব্লাড ম্যানেজ হলে সব ঠিক হয়ে যাবে। ব্লাড ম্যানেজ হবে মানে? বিন্দু কোথায়? বিন্দু? মার মুখে বিন্দু নাম শুনে আমি অবাক হলাম। তবে কি মাও বিন্দুর ব্যাপারে সব কিছু জানেন? ওর বন্ধুটি বলল, আন্টি, শুভ্র বিন্দুকে আনতে গেছে, এখনো ফিরছে না। মা তখন একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর আমার দিকে এগিয়ে এসে ডাকলেন, পৃথু। আমি মার দিকে তাকালাম। মা আমার দিকে এগিয়ে এসে আমায় জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, পৃথু, মাত্র দুদিনে কী সব হয়ে গেল বলতো মা? তোরা আমায় না জানিয়ে এভাবে পালিয়ে গেলি কেন? আমায় জানালে কি তোদের কথা আমি শুনতাম না? তোরা যদি আমার কাছে থাকতিস তবে এই বিপদ হতো? আমি কাঁদছি। মায়ের মহানুভবতা, আমার ভুল রাগ আর নিতুলের সব ভুল সিদ্ধান্ত এবং দুঃখের কথা ভেবে মাকে জড়িয়ে ধরে কাঁদছি। মা বলছেন, বিন্দু আসছে না এখনো? কেন? বিন্দু তো এই খবর শুনে দেরি করার কথা না? ওর তো পাগল হয়ে ছুটে আসার কথা। আমি জিজ্ঞেস করলাম, বিন্দু কে মা? মা বললেন, বিন্দু নিতুলের বোন, আপন বোনের চেয়েও বেশি। নিতুল যখন ক্লাস 6-এ পড়ে তখন ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। পিকনিকে যে গাড়ি দিয়েছিল সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্টের পর নিতুলের অবস্থা ছিল ভয়াবহ। তখন তার ব্লাডের প্রয়োজন হলো। ব্লাড কোথাও পাওয়া যাচ্ছিল না, কারণ নিতুলের ব্লাডের সাথে মিলছিল না কারোর ব্লাড গ্রুপ। বিন্দু তখন জানালো তার মায়ের সাথে নিতুলের ব্লাড গ্রুপের মিল আছে, আর সে নিজে আহত হওয়া সত্ত্বেও আমাকে নিয়ে তাদের বাসায় ছুটে গেল। আর তার মাকে গিয়ে বলল, আমার সাথে এক্ষুনি হসপিটালে চলো মা, আমার ভাইটা মরে যাচ্ছে। তার মা তখন জিজ্ঞেস পর্যন্ত করলো না, কে তোমার ভাই? তার পরনে যে কাপড় ছিল সেই কাপড় পরেই তিনি আমাদের সাথে হসপিটালে গিয়ে নিতুলকে ব্লাড দিয়েছিলেন। আর সেদিন থেকেই তারা রক্তের বন্ধনে আবদ্ধ হয়েছিল। নিতুল আর বিন্দুর মধ্যে গড়ে উঠেছিল ভাই বোনের এক সুন্দর সম্পর্ক। আমি মার কথা শুনে চুপ হয়ে রইলাম। আমার কেন জানি মনে হচ্ছে কোথাও একটা বড় ধরনের ভুল করে ফেলেছি আমি। কিন্তু এই ভুল শুধরানোর উপায় কি? শুভ্র ফিরছে না। বাবা শক্ত সামর্থ্য মানুষ, তাকে কোনোদিন আমি কাঁদতে দেখিনি, কিন্তু আজ তিনি হসপিটালের বারান্দায় ধুলোবালির ওপর বসে হাউমাউ করে কাঁদছেন। তার সাথে বসে কান্নায় গলা মিলিয়েছেন মা আর নিতুলের ছোট বোন রুম্পা। এই মুহূর্তে কি করব আমি বুঝতে পারছি না। মন প্রাণ দিয়ে ওপরওয়ালাকে ডেকে যাচ্ছি আমি। হঠাৎ নিতুলের এক বন্ধু বলল, ব্লাড ম্যানেজ হয়েছে। বাবা বসা থেকে লাফিয়ে উঠে বলেন, কিভাবে হয়েছে? শুভ্র পাঠিয়েছে। বিন্দু প্রেগনেন্ট, তাই তার ব্লাড এখানকার ডাক্তাররা নেবেন না, ঝামেলা হবে। বিন্দু তাই ছোটোখাটো একটা প্রাইভেট ক্লিনিকে গিয়ে তার ব্লাড প্যাক করে দিয়েছে। কিন্তু মা কেমন যেন মন মরা হয়ে উঠলেন। তিনি নিতুলের বন্ধুকে জিজ্ঞেস করলেন, বিন্দুর কি বিয়ে হয়ে গিয়েছে? আন্টি, সেসব কথা পরে বলা যাবে না, এক্ষুনি বলো, আমি এখনই শুনতে চাই। নিতুলের বন্ধু বলল, বিন্দু একটি ছেলেকে ভালোবাসত, কিন্তু তার বাবা মা এটা কিছুতেই মেনে নেননি। তাই সে গোপনে তার বাবা মাকে না জানিয়ে ছেলেটিকে বিয়ে করেছিল। সেই ছেলের সাথে তার 5 মাস বৈবাহিক সম্পর্ক রেখে হঠাৎ উদাও হয়ে গেছে। পরে খবর নিয়ে জানা গেছে এই ছেলে ঠক ছিল। সে আরও অনেক মেয়ের সাথেই এমন করেছে। এখন সেই ছেলে আছে ইংল্যান্ডে।
কথাটা শুনে মায়ের চোখ থেকে টুপটুপ করে ফোঁটা জল এসে গড়িয়ে পড়ল তার গালের উপর, আর আমার চোখ থেকেও। আহারে, এমন একটা দুঃখী মেয়ের ব্যাপারে আমি কি নোংরা ধারণ পোষণ করেছিলাম মনে মনে, আর তাকে কি অপমানটাই না আমি করেছিলাম। মা নিতুলের বন্ধুটিকে জিজ্ঞেস করলেন, বিন্দুর বাবা মা কি এই ব্যাপারে সবকিছু জেনে গেছে? নিতুলের বন্ধু বলল, জেনে গেছে বলেই তো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বিন্দু এতদিন নিতুলের আশ্রয়ই ছিল। মা তখন আফসোস করে বলে উঠলেন, আহারে, দুঃখী মেয়ে আমার। আমি ঝাপসা চোখে তখন তাকিয়ে রইলাম হসপিটালের গেটের ওপর। কেন জানি আমার মন বলছে বিন্দু এখনই আসবে, আর সে যদি আসে সর্বপ্রথম আমি তার পা ছুঁয়ে মাপ চাইব। নিতুলের অপারেশন সাকসেসফুল হয়েছে। ওকে এখন আলাদা কেবিনে দেওয়া হয়েছে। সেই কেবিনে মা বাবা সহ সবাই প্রবেশ করেছে। মা নিতুলের কপালে চুমু খেয়ে বললেন, আমার বাবা, আমার কলিজার টুকরা। নিতুল কেঁদে ফেলল। কেঁদে কেঁদে সে বলল, মা, আমি বড় ভুল করে ফেলেছি মা। আমার উচিত ছিল তোমাদের জানানো। আর পৃথুর কোনো দোষ নেই, ও রাজিই ছিল না। ওকে আমি জোর করে বিয়ে করেছি। মা নিতুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমরা তো তোর ওপর রাগ করিনি বাবা। তুই যাকে নিয়ে ভালো থাকবি তাকেই আমরা মেনে নেব। তাছাড়া পৃথু তো আমাদের ঘরেরই মেয়ে। ঘরের মেয়ে ঘরে থাকবে, তাতে সমস্যা কি? কিন্তু সমস্যা হলো এখানে যে তুই একটা মেয়েকে জোর করে বিয়ে করেছিস। জোর করে বিয়ে করা বর্বর সমাজের নিয়ম। আমাদের সভ্য সমাজ কিছুতেই এটা মেনে নিতে পারে না। নিতুল বলল, মা, ও মনে মনে রাজিই ছিল আমার প্রতি, কিন্তু আমি সত্যি এটা বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। মা বলেন, ঠিক আছে, এখন আর বাহানা করে লাভ নেই। বৌমার কাছে তুই মাপ চেয়ে নিস। যার কাছে অপরাধ করেছিস তার কাছে মাপ চাইবি। মার মুখে বৌমা ডাক শুনে লজ্জায় আমার মাথা ঝুঁকে আসছিল। ঠিক তখন আমায় জাপটে ধরে মার কাছে নিয়ে গেল রুম্পা। মার কাছে নিয়ে বলল, তোমার বৌমাকে বরণ করো। মা মিষ্টি করে হেসে বলল, বৌমা এখন পুরনো হয়ে গেছে, তাকে আর নতুন করে বরণ করার কোনো প্রয়োজন নেই। মার কথা শুনে কেবিনের সবাই হেসে ভেঙে পড়ল। এমনকি যে বাবা সারাটা জীবন শুকনো মুখ থেকে তার জীবন কাটিয়েছে সেই বাবাও হেসে উঠেছেন। মা তখন বলল, আসো, আমরা সবাই বের হয়ে যাই। এখন স্ত্রী তার স্বামীর সেবা করুক। একে একে সবাই বের হয়ে গেলে আমি নিতুলের পাশে এসে বসলাম। নিতুল তখন আমার একটা হাত আর দু হাতের মুঠোয় টেনে নিয়ে বলল, তুমি আমার প্রতি ক্রোধ, তাই না? আমার চোখে কেন জানি হঠাৎ জল চলে এসছে। আমি সেই জল খুব কষ্টে গোপন করে বললাম, না, আমার কোনো রাগ নেই। আমি যে তোমার সাথে বিয়ের আগে অসভ্যতা করেছি এই জন্য তো রাগ আছে। ছিল, কিন্তু এখন আর নেই। স্বামীর ওপর রাগ করে থাকা ঠিক নয়। তুমি কি আমায় খুশি মনে তোমার স্বামী হিসাবে মেনে নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। কেন নিয়েছো? আমি তো খারাপ মানুষ। খারাপ মানুষ ছাড়া কি কেউ একটা মেয়ের সাথে বিয়ের আগে অসভ্য কাজ করে আর জোর করে বিয়ে করে? তুমি খারাপ মানুষ নও। মানুষ তার ভুল বুঝতে পারলে সে আর খারাপ মানুষ থাকে না, ভালো মানুষ হয়ে যায়। নিতুল আমার হাতটা শক্ত করে ধরে বলল, ভালো মানুষকে তবে কি ভালোবাসা যায়? আমি ওকে জড়িয়ে ধরে ওর কানের কাছে আমার ঠোঁট নিয়ে ফিসফিস করে বললাম, 100 বার বাসা যায়। আমি তোমায় ভালোবাসি। নিতুল মিষ্টি করে হেসে আমার কপালে আলতো চুমু এঁকে দিল। তারপর আমরা দুজন চোখাচোখি হলাম। নিতুলের চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো এটাই আমার প্রথম প্রেম এবং এটাই আমার শেষ প্রেম। এর মধ্যেই কেবিনে এসে ঢুকলো শুভ্র। সে এলো একা। শুভ্র এসেই বলল, নিতুল, বিন্দুকে ধরে রাখতে পারলাম না রে। নিতুল চমকে উঠে বলল, মানে? শুভ্র বলল, বিন্দু ছাড়া আর কারোর সাথে তোর ব্লাডের গ্রুপ মিলছিল না, তাই আমি তোর ভাড়া করে রাখা বাসায় গিয়েছিলাম বিন্দুর কাছে। কিন্তু সে বলল সরাসরি এখানে সে ব্লাড দিতে চাইলে ডাক্তার তার প্রেগনেন্সির জন্য ব্লাড নিতে চাইবে না। তাই সে একটা ছোট্ট প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায় আমায়, আর ওখানে ব্লাড দিয়ে সে উদাও হয়ে যায়। আমি সেই ব্লাড একজনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে সারা রাত ভোর তাকে খুঁজেছি, কিন্তু কোথাও তাকে পাইনি। অবশ্য আমরা যখন ক্লিনিকে যাচ্ছিলাম তখন বিন্দু বলেছিল, আমি কোনোদিন নিতুল কিংবা পৃথুর সামনে যাব না, কোনোদিন না। সে মনে হয় তার সংকল্প রাখার জন্যই আড়ালে চলে গেছে রে। নিতুল ওর কাছ থেকে এসব কিছু শুনে দরদর করে চোখের কোল ঝাঁপিয়ে জল ফেলে দিল। আমার চোখ থেকেও নেমে এলো জল। এর জন্য তো আমিই দায়ী। কেন আমি সেদিন এমন আচরণ করেছিলাম ওর সাথে? আমার তো সব কিছু আগে জেনে নেওয়া উচিত ছিল। আমি ভুল করে ফেলেছি, মস্ত বড় ভুল। তারপর নিতুল সুস্থ হয়ে গেলে সেও সারাটা দেশ তন্ন তন্ন করে খুঁজেছে বিন্দুকে, কিন্তু কোথাও তার ছায়াটুকু পর্যন্ত মেলেনি। 7 বছর পর আমাদের এক কন্যা সন্তান হয়েছে। কন্যার বয়স 1.5 বছর। নিতুল তার কন্যার নাম রেখেছে বিন্দু। বিন্দুর স্মৃতিকে বাঁচিয়ে রাখবার জন্যই এই নাম দেওয়া।
আর আশ্চর্যের বিষয় হলো আমাদের কন্যার চেহারাতেও বিন্দুর চেহারার ছাপ স্পষ্ট আছে। কি অদ্ভুত বিষয়! কয়েকদিন আগে আমরা প্রার্থনা করতে গেছিলাম। ওখানে গিয়ে একটা পাগলি মেয়েকে দেখে থমকে উঠলাম। পাগলি মেয়েটার কাছে বসে পুতুলের মতন একটা সুন্দর ছেলে খেলছে। আমি সঙ্গে সঙ্গে নিতুলকে বললাম, হে নিতুল, দেখো তো এটা কে? পাগলিটাকে বিন্দুর মতন লাগছে না? বিন্দুর চোখের নিচে একটা কাটা দাগ আছে, এই পাগলিটার চোখের নিচেও আছে। নিতুল আমায় রেখে দৌড়ে গেল পাগলিটার কাছে, গিয়ে বলল, বিন্দু, হ্যাঁ বিন্দু। বিন্দু ফিরেও তাকালো না। নিতুল ওর ছেলেটাকে কাছে টেনে নিয়ে বলল, নাম কি তোমার বাবা? ছেলেটা মিষ্টি করে বলল, আমার নাম নিতুল। নিতুল ওর নামটা শুনে হাউমাউ করে কেঁদে উঠল। সে কেঁদে কেঁদে ছেলেটার কপালে চুমো এঁকে দিয়ে বলল, নিতুল সোনা, আমার সাথে যাবে? ছেলেটা বলল, মাকে ছাড়া আমি কোথাও যাই না। তারপর নিতুল ছেলেটাকে অনেক কিছু কিনে দিতে চেয়েছে, কিন্তু ছেলেটি জানালো মায়ের নিষেধ আছে, তাই সে কিছুই নিতে পারবে না। আমার তখন খুব কান্না পাচ্ছিল। আমার জন্যই তো এত সব কিছু হয়েছে। আমি বিন্দুর পায়ে পড়ে গেলাম। পায়ে পড়ে বড় অনুনয় করে ক্ষমা চাইলাম তার কাছে, কিন্তু বিন্দু আমার দিকে তাকিয়েও দেখল না পর্যন্ত। অবশেষে আমরা ফিরে এসেছি মন ভরা কষ্ট নিয়ে। আর শুধু বারবার এই কথাই ভেবেছি যে পৃথিবী এমন কেন, ভীষণ রকম অদ্ভুত এবং রহস্যময়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।